দেখো, আজকে আমরা ধাতু নিষ্কাশনের একদম শেষ দিকে পৌঁছে গিয়েছি। আজকে আমরা আলোচনা করব অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশন আর ধাতুর পরিশোধন। এই দুটো বিষয় আমাদের বাকি আছে, দুটো হয়ে গেলেই শেষ হয়ে যাবে। তা অ্যালুমিনিয়াম চিহ্ন তোমরা জানো এল, আর এর যে প্রধান আকরিক সেটা হচ্ছে বক্সাইট। ফর্মুলা হচ্ছে Al2O3 2H2O। তা প্রথমে আমরা কি করি না, তো অ্যালুমিনা উৎপাদন করা হয়। বক্সাইট থেকে অ্যালুমিনা উৎপাদন করা হয়। অ্যালুমিনা উৎপন্ন করার পরে সেখান থেকে আমরা আবার অ্যালুমিনিয়াম নিষ্কাশন করি। তা এই অ্যালুমিনা নিষ্কাশন করার জন্য আমরা যে পদ্ধতি ব্যবহার করি তার একটা তোমরা অলরেডি পড়েছো, দেখবে লিচিং করানোর সময় আমরা বায়ার পদ্ধতির কথা বলেছিলাম, ওইটা একটা পদ্ধতি। তো যদি বায়ার পদ্ধতিতে অ্যালুমিনা প্রস্তুতির কথা বলে তাহলে ওই লিচিং যখন পড়ানো হয়েছিল একদম প্রথম ক্লাসে ছিল, সেইটা দেখবে। আর আজকে আমরা একটা পদ্ধতি আলোচনা করব, সেটা হচ্ছে সারপেক পদ্ধতি। সারপেক পদ্ধতি, এই পদ্ধতিতে কি করা হয়, তোমার প্রথমে গাড়িকরণ করব, তারপরে ভস্মীকরণ হবে। এই সমস্ত প্রক্রিয়াগুলো যেরকম নর্মাল হয় সেরকম হবে। এবারে আমরা কি করব, ভস্মীকৃত যে আকরিক, তাহলে এই হাইড্রেটেড জলটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, তাই ভস্মীকৃত আকরিকের সঙ্গে আমরা মিশিয়ে দেব কোক চূর্ণ আর নাইট্রোজেন গ্যাস। তাহলে এর সঙ্গে কোক চূর্ণ এবং নাইট্রোজেন গ্যাস এর মিশ্রণকে 1800 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হয়। 1800 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে দেখা যায় যে এটা অ্যালুমিনিয়াম নাইট্রাইট এবং কার্বন মনোক্সাইডে পরিণত হয়। একটু ব্যালেন্স করে নাও, এখানে একটা 2 বসিয়ে দাও, এখন অক্সিজেন আসতে 3 বসিয়ে দাও, 3 হয়ে গেল। তাহলে অ্যালুমিনিয়াম নাইট্রাইট উৎপন্ন হয়। এই সঙ্গে সঙ্গে কী হয়, তোমার বক্সাইটের মধ্যে অশুদ্ধ হিসাবে যে সিলিকা থাকে SiO2, সেটা আবার দেখা যায় যে এই কোকের সঙ্গে বিক্রিয়া করে উদ্বায়ী সিলিকনে পরিণত হয়। উদ্বায়ী কার্বন মনোক্সাইড হিসাবে সিলিকা এবং কার্বন মনোক্সাইড গ্যাস বেরিয়ে যায়। তাহলে আমরা কী পাবো, SiO2 প্লাস C, Si প্লাস CO, দুটো উদ্বায়ী গ্যাস হিসেবে বেরিয়ে গেল। কিছুটা অশুদ্ধি দূর হলো, অ্যালুমিনিয়াম নাইট্রাইট পেলাম। পরবর্তীতে এই অ্যালুমিনিয়াম নাইট্রাইটকে তোমার কস্টিক সোডা এই দ্রবণ সহযোগে ফোটানো হবে। তাহলে পরবর্তীতে দেখা যায় অ্যালুমিনিয়াম নাইট্রাইট কস্টিক সোডা মিশ্রণে যে জল থাকে, জলের সঙ্গে বিক্রিয়ায় পরিণত হয় অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাসে। তাহলে আমরা পাচ্ছি Aln প্লাস H2O। তাহলে এখানে H2ওটা কত বসাবো, 3 বসাবো। Aln প্লাস 3H2O, সেখান থেকে হয়ে গেল AlOH3 প্লাস NH3। আর পরবর্তীতে এই যে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড পেলাম, এটাকে শুষ্ক করে নিতে হবে, ধুয়ে শুষ্ক করে নিতে হবে। শুষ্ক করে এটাকে যদি আমরা 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করি, তাহলে এখান থেকে তোমার অ্যালুমিনা Al2O3 এবং জলীয় বাষ্প
উৎপন্ন হবে। তাহলে বিশুদ্ধ অ্যালুমিনা এভাবে আমরা গঠন করতে পারছি। তাহলে কি করলাম, Al2O3 তার সঙ্গে কোক চূর্ণ মিশিয়ে অ্যালুমিনিয়াম নাইট্রাইড হলো। এদিকে সিলিকা কার্বনের সঙ্গে বিক্রিয়ায় উদ্বায়ী সিলিকন কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি করছে, আর অ্যালুমিনিয়াম নাইট্রাইড থেকে আবার আমরা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড তৈরি করছি, আর সেই অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড থেকে তৈরি হচ্ছে Al2O3 প্লাস 3H2। তাহলে এই যে অ্যালুমিনাটা পেলাম, এই অ্যালুমিনাটাকে এবার আমরা কি করব না, তো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অ্যালুমিনিয়াম উৎপাদন করব। এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া অ্যালুমিনিয়াম উৎপাদন, এটা তোমাদের কাছে নতুন বিষয় নয়। ক্লাস 10-এ দেখবা তোমরা পড়েছো অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন। ক্লাস 10-এ যেটা পড়েছিলে এখানেও সে তাই। এই পদ্ধতিটাকে বলা হয় হল হেরোড পদ্ধতি। হল হেরোড পদ্ধতি। তা এই পদ্ধতিতে কি করতে হবে, তোমরা জানো ক্লাস 10-এ পড়েছো যে অ্যালুমিনার সঙ্গে আমরা ক্রায়োলাইট এবং ফ্লোস্পার মেশাই। ক্রায়োলাইট ফ্লোস্পার মিশিয়ে আমরা এটাই করি, তড়িৎ বিশ্লেষণ করি। তো তড়িৎ বিশ্লেষণ করার জন্য আমরা এরকম একটা কাঁচ পাত্র নেব, যে কাঁচ পাত্রের গায়ে, কাঁচ বা আয়রনের পাত্র না, আয়রন পাত্র নয় ভালো, তাপমাত্রা, হ্যাঁ কাঁচ নেবে না, আয়রন পাত্র নেবে, কারণ এখানে উষ্ণতা অনেকটাই হয়, প্রায় 900 ডিগ্রি সেলসিয়াস, কাঁচ ফেটে যেতে পারে বা তার আগেই গলে যাবে। তা যাই হোক, আয়রনের পাত্র নেবে, তার গায়ে একটা তোমার গ্যাস কার্বনের আস্তরণ দেওয়া থাকে। এই গ্যাস কার্বনের আস্তরণটা এখানে একটা তড়িৎ দ্বার হিসাবে কাজ করে। বুঝতে পারলে? এবার এর ভেতরে আমরা গলিত অ্যালুমিনা, তার সঙ্গে ক্রায়োলাইট এবং ফ্লোস্পার এগুলো নেব। তাহলে এখানে 60% অ্যালুমিনা নেওয়া হবে, আর বাকি না 60% নয়, 20% অ্যালুমিনা নেওয়া হবে, আর 60% ক্রায়োলাইট, আর তোমার বাকি 20% ফ্লোস্পার নেওয়া হয়। তাহলে 60% ক্রায়োলাইট, ফর্মুলা হচ্ছে Na3Al(F6), আর 20% ফ্লোস্পার, ফর্মুলা হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড। তা তোমরা জানো যে এটা কেন মেশানো হয়, ক্লাস 10-এই পড়েছো, প্রশ্ন আসতো। যদি আমরা বিশুদ্ধ অ্যালুমিনা নিই তাহলে এর গলনাঙ্ক প্রায় 2050 ডিগ্রি সেলসিয়াস, বিশুদ্ধ অ্যালুমিনা, মাথায় রাখো। বিশুদ্ধ অ্যালুমিনার গলনাঙ্ক 2050 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আমরা এই 2050 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা উত্তপ্ত তৈরি করতে গেলে অনেক বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়। সেই কারণে আমরা কি করছি, ক্রায়োলাইট এবং ফ্লোস্পার মিশিয়ে দিচ্ছি। ক্রায়োলাইট এবং ফ্লোস্পার যদি এটা মেশানো হয় তাহলে এই মিশ্রণের গলনাঙ্কটা কমে গিয়ে দেখা যায় 900 ডিগ্রি সেলসিয়াসে চলে আসে। তাহলে অনেকটাই কমে গেল। এছাড়াও আমরা দেখতে পাই কি, যে ক্রায়োলাইট ফ্লোস্পার যোগ করলে অ্যালুমিনার তড়িৎ পরিবাহিতাটাও বেড়ে যায়।
তা সেই কারণে আমরা এখানে ক্রায়োলাইট ফ্লোস্পার মিশিয়ে অ্যালুমিনার সঙ্গে মিশিয়ে এখানটায় নিচ্ছি। তাহলে এখানে আমরা নিলাম ক্রায়োলাইট ফ্লোস্পার আর অ্যালুমিনা। এবার এর মধ্যে কতগুলো গ্রাফাইট দণ্ড, এরকম গ্রাফাইট দণ্ড বসানো হয়। এবার এই গ্রাফাইট দণ্ডগুলোকে আমরা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত করব, আর ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত করা হবে যে গ্যাস কার্বনের যে আস্তরণ আছে তার সঙ্গে আমরা যুক্ত করছি ঋণাত্মক প্রান্ত। তাহলে ধনাত্মক প্রান্তের সঙ্গে যেহেতু এটা যুক্ত আছে, তাহলে গ্রাফাইট দণ্ড যেটা এইটা এখানে কাজ করবে অ্যানোড হিসাবে, আর গ্যাস কার্বনটা এখানে আচরণ করবে ক্যাথোড হিসাবে। দিয়ে আমরা যদি তড়িৎ চালনা করি তাহলে আমরা দেখব যে অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম উৎপাদন শুরু হয়ে যায়। তা বিক্রিয়া তোমরা জানো, ক্লাস 10-এই পড়েছো, আরেকবার বলে দিচ্ছি। Al2O3 এটা বিয়োজিত হয়ে তৈরি করে 2Al3+ 3O2-, 3O2-। পরবর্তীতে আমরা কি দেখব, ক্যাথোড বিক্রিয়া, সেখানে Al3+ আয়ন 3খানা ইলেকট্রন গ্রহণ করতে দিয়ে অ্যালুমিনিয়ামে পরিণত হয়ে যাবে। Al3+ + 3 ইলেকট্রন, সেখান থেকে অ্যালুমিনিয়াম। তাহলে এই অ্যালুমিনিয়ামটা এখানে লিকুইড স্টেটে থাকে, সেই অ্যালুমিনিয়াম এখানে সঞ্চিত হয় গলিত অ্যালুমিনিয়াম, আর গলিত অ্যালুমিনিয়াম নির্গম নল দিয়ে বেরিয়ে আসে এখানে সঞ্চিত হয়ে যায়। আর অন্যদিকে যে অক্সাইড আয়ন থাকছে, সেই অক্সাইড আয়নগুলো অ্যানোডে বিক্রিয়া করে, যে দেখা যায় O2- দুটো ইলেকট্রন ছেড়ে অক্সিজেন অ্যাটমে পরিণত হয়। সেই অক্সিজেন অ্যাটম আবার এই গ্রাফাইটের যে কার্বন আছে, অ্যানোডের যে কার্বন আছে, তার সঙ্গে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড হতে পারে, বা কার্বনের সঙ্গে অক্সিজেন বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাসেও পরিণত হতে পারে। তাহলে এইভাবে যখন আমাদের অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করছি, তখন অ্যালুমিনিয়াম ধাতুটা ক্যাথোডে অর্থাৎ গ্যাস কার্বনের উপরে সঞ্চিত হচ্ছে, আর অক্সিজেন গ্যাসটা নির্গত হচ্ছে। নির্গত হওয়ার সময় এই গ্রাফাইট দণ্ডের সঙ্গে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসে পরিণত হয়ে যায়, দিয়ে দেখা যায় যে গ্রাফাইট দণ্ড কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়। তো এই গ্রাফাইট দণ্ডগুলো খুব মূল্যবান। তা সেই গ্রাফাইট দণ্ডগুলো যাতে ক্ষয় না হয়, তার জন্য এই অ্যালুমিনার ওপরে, অ্যালুমিনারটা দিয়ে দেওয়ার পরে এর ওপরে একটা পুরু করে কোক চূর্ণের আস্তরণ দিয়ে দেওয়া হয়। তাহলে কোক চূর্ণের আস্তরণ দিলে কি হয়, তোমার এখান থেকে যে অক্সিজেন গ্যাসগুলো বেরোয়, সেই অক্সিজেন গ্যাসগুলো অ্যানোডের সঙ্গে বিক্রিয়া করে ঠিকই, কিন্তু এখানে কোকের সঙ্গে রিয়াকশান করে। তাহলে কোকের সঙ্গে রিয়াকশান করলে দেখা যায় যে এই গ্রাফাইট দণ্ডগুলোর ক্ষয় হওয়ার প্রবণতা যথেষ্ট হ্রাস পায়, কমে যায়। তাহলে এইভাবে আমরা কিন্তু অ্যালুমিনিয়াম নিষ্কাশন করি। এই পদ্ধতির নাম হচ্ছে হল হেরোর পদ্ধতি। তাহলে হল হেরোর পদ্ধতিতে আমরা যখন অ্যালুমিনিয়াম নিষ্কাশন করব, তখন আমরা গ্রাফাইট ক্যানোড, গ্যাস কার্বনকে ক্যাথোড হিসেবে ব্যবহার করে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করছি। আর মাথায় রাখবে, এইখানে ওপরে কি করা হচ্ছে, একটা কোক চূর্ণের আস্তরণ দেওয়া থাকছে। পরীক্ষায় খুব প্রশ্ন আসে যে গলিত অ্যালুমিনিয়ামের উপরে কোক চূর্ণের আস্তরণ দেওয়া হয় কেন। তো গলিত অ্যালুমিনিয়ামের উপরে কোক চূর্ণের আস্তরণ দেওয়ার প্রধান কারণটাই হচ্ছে গ্রাফাইট দণ্ডটা যাতে ক্ষয় না হয়ে যায়। গ্রাফাইট অ্যানোডগুলোর খুব দাম, অনেক দাম মূল্যবান হয়, সেজন্য যাতে ক্ষয় না হয় তার জন্য আমরা এই পদ্ধতি সাহায্য। আচ্ছা, এরপরে দেখো
আমাদের আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে ধাতুর পরিশোধন। ধাতুর পরিশোধন, এই ধাতুর পরিশোধন করার অনেকগুলো টেকনিক আছে। বিভিন্ন ধাতুর ক্ষেত্রে বিভিন্ন রকমের টেকনিক আমরা ব্যবহার করি। যেমন আমরা পাতন প্রক্রিয়া ব্যবহার করতে পারি। পাতন প্রক্রিয়া বা ডিস্টিলেশন কোন কোন ক্ষেত্রে করা হয়? যেমন ধরো জিঙ্ক, মার্কারি, ক্যাডমিয়াম, হ্যাঁ, এই সমস্ত ধাতুর ক্ষেত্রে আমরা পাতন প্রক্রিয়া ব্যবহার করি। পাতন প্রক্রিয়া তোমরা জানো যে হিট দেওয়া হয়, হিট দিয়ে কোনো একটা পদার্থকে বাষ্পে নিয়ে যাওয়া হয়, সেই বাষ্পটাকে ঠান্ডা করে পুনরায় যদি তরল সংগ্রহ করা যায় তাহলে সেই প্রক্রিয়াকে পাতন বলি। তাহলে এই পদ্ধতি পাতন প্রক্রিয়া আমরা ব্যবহার করব কোন কোন মৌলের ক্ষেত্রে? যে মৌলগুলোর ক্ষেত্রে গলনাঙ্ক খুব কম, নিম্ন উষ্ণতাতে গলে যায়। জিঙ্ক, মার্কারি, ক্যাডমিয়াম এবং গলনাঙ্ক কম, তার জন্য নিম্ন উষ্ণতায় গলনাঙ্ক গলে যাওয়ার ফলে এগুলো সহজেই বাষ্পীভূত হয়। বাষ্পীভূত হওয়ার পরে সেটা বাষ্পটাকে সংগ্রহ করে নেওয়া হয়, সংগ্রহ করে নেওয়ার পরে সেটাকে ঠান্ডা করলে আমরা বিশুদ্ধ ধাতু পেয়ে যাব। তাহলে অশুদ্ধিগুলো কী হবে? পাতন যে পাত্রে করা হচ্ছে সেই পাত্রের মধ্যে পড়ে থাকবে। তাহলে এইভাবে আমরা পাতন প্রক্রিয়ার সাহায্য নিয়ে এই সমস্ত ধাতুগুলোকে নিষ্কাশন করতে পারি। আবার দেখো আমাদের আর একটা পদ্ধতি আছে যেটাকে বলা হচ্ছে তোমার লিকুফেকশন বা তরলায়ন, লিকুয়েশন বা তরলায়ন। তরলায়ন বা লিকুয়েশন। তো তরলায়ন বা লিকুয়েশন বলতে আমরা কি বুঝি? যে সমস্ত ধাতুর ক্ষেত্রে ধাতুর যে অশুদ্ধিগুলো থাকে সেই অশুদ্ধিগুলোর গলনাঙ্ক যদি বেশি হয় ধাতুর তুলনায়, তখন আমরা এই প্রক্রিয়া ব্যবহার করতে পারি। ধাতুর তুলনায় ধাতুর অশুদ্ধির গলনাঙ্ক বেশি, তখন কী করা হয়? উত্তপ্ত করতে করতে একটা নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছলে দেখা যায় ধাতুটা গলে যায় আর অশুদ্ধিগুলো গলে না, কঠিন অবস্থায় থাকে। এবার একটা ঢালু পাত্রের মধ্যে দিয়ে আমরা কী করি? যে তরল ধাতু সংগ্রহ করা হয় আর অশুদ্ধিগুলো ওই পাত্রের তলায় সঞ্চিত হয়ে থেকে যায়। তাহলে এইভাবে আমরা যখন প্রক্রিয়াটা চালাবো তখন সেটাকে বলা হচ্ছে লিকুয়েশন বা তরলায়ন। কোন কোন ক্ষেত্রে করা যেতে পারে? যেমন ধরো টিন, লেড, এই সমস্ত ধাতুর ক্ষেত্রে আমরা করতে পারি। টিন, লেড ইত্যাদি ধাতু। তাহলে কি করব না, তো এরকম একটা পাত্র নেব, এরকম একটা ঢালু পাত্র নেওয়া হবে। এখানে আমি অশুদ্ধ কঠিন পদার্থ নিয়েছি। এবার এটাকে কি করা হচ্ছে? তোমার তাপ দেওয়ার ব্যবস্থা, গোটা নলটাকে তাপ দেওয়ার একটা ব্যবস্থা করা হচ্ছে, হিট দেওয়া হচ্ছে। দিয়ে কি দেখতে পাচ্ছি? যে ধাতু তরল হয়ে গিয়ে সেটা ঢালু নল দিয়ে বেরিয়ে চলে আসছে, আর যেগুলো অশুদ্ধি সেগুলো এই নলের ভিতরে তোমার এরকমভাবে কোথাও কোথাও সঞ্চিত হয়ে থেকে যাচ্ছে। কিছুক্ষণ পরে পরে এটাকে ওয়াশ করে নিতে হবে, ধাতুগুলোকে বের করে নিতে হবে, সেই ব্যবস্থা করা হয়। কিন্তু মাথায় রাখবে লিকুয়েশন পদ্ধতিটা আমরা সে সমস্ত ক্ষেত্রেই করব যাদের ক্ষেত্রে ধাতুর তুলনায় তার যে অশুদ্ধি তার যদি গলনাঙ্ক বেশি হয়, তখন আমরা এই লিকুয়েশন পদ্ধতি ব্যবহার করতে হবে। এছাড়া দেখো আর একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি আছে, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি এটা আমরা তামার ক্ষেত্রে করতে পারি। এটা তোমরা পড়েছো
ক্লাস 10-এ পড়েছো, আমি এই বছরও বলেছি। কি করা হয় না, তো একটা বিশুদ্ধ ধাতু দণ্ড নেওয়া হয় আর একটা অবিশুদ্ধ ধাতুর দণ্ড নেওয়া হয়, দিয়ে একটা বিশুদ্ধ ধাতুর দণ্ড আর একটা অবিশুদ্ধ ধাতুর মোটা দণ্ড। বুঝতে পারলে? তাহলে বিশুদ্ধ ধাতু এবং অবিশুদ্ধ ধাতুর দণ্ডকে নিয়ে আমরা কি করব না, তো তড়িৎ বিশ্লেষণ করব। যেমন তোমরা জানো যে কপারের ক্ষেত্রে করা হয়, একটা বিশুদ্ধ কপার দণ্ড আর একটা অশুদ্ধ কপার দণ্ড নিয়ে এখানে কপার সালফেটের জলীয় দ্রবণ রাখতে হবে, ব্যাটারি ধনাত্মক প্রান্তের সঙ্গে ঋণাত্মক প্রান্তের সঙ্গে যোগ করব। এর ফলে দেখব কি দ্রবণে অ্যানোডটা ক্ষয়প্রাপ্ত হয়ে Cu2+ আয়ন হিসাবে চলে আসবে, আর Cu2+ আয়নগুলো আবার ক্যাথোডে ধাতব কপার হিসাবে সঞ্চিত হবে। তাহলে দেখব এই ধাতব কপারগুলোর গায়ে সঞ্চিত হবে, যে আস্তে 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 স্ফীত হয়ে যাবে, মোটা হয়ে যাবে। আর অশুদ্ধ কপার দণ্ডগুলো আস্তে 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 ক্ষয়প্রাপ্ত হতে 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 এরকমভাবে পাতলা। তাহলে এইভাবে যখন আমরা ধাতু নিষ্কাশন করবো, তাহলে এটাকে বলছি কি তড়িৎ বিশোধন পদ্ধতি। এই পদ্ধতি তোমরা ভালোই জানো, বিক্রিয়া কীভাবে হয় সেসব তোমাদের জানা আছে, বা বিক্রিয়াগুলো যদি বলতেই হয় তো এরকম বলবে। অ্যানোড বিক্রিয়া এরকম হয় যে Cu দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে Cu2+ হয়, আর ক্যাথোড বিক্রিয়ায় Cu2+ দুটো ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপারে পরিণত হয়। তাহলে এইভাবে আমরা যখন ধাতু নিষ্কাশন হতে দেখছি তখন এই প্রক্রিয়াকে বলছি কি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। এছাড়াও দেখো আর একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি আছে যেটা তোমরা আগে পড়োনি, সেটা হচ্ছে জোন রিফাইনিং পদ্ধতি। জোন রিফাইনিং পদ্ধতি, এটা একটু মাথায় রাখবে। জোন রিফাইনিং পদ্ধতি বা জোন পরিশোধন, এই পদ্ধতিতে অতি বিশুদ্ধ ধাতু প্রস্তুত করা হয়। অতি বিশুদ্ধ ধাতু প্রস্তুত করা হয়। অতি বিশুদ্ধ ধাতুর মধ্যে তোমার জার্মেনিয়াম, সিলিকন, তারপরে ধরো ইন্ডিয়াম, এই সমস্ত ধাতুকে অতি বিশুদ্ধ ধাতু প্রস্তুতির ক্ষেত্রে এই প্রক্রিয়া ব্যবহার করা হয়। নীতিটা কি বোঝার চেষ্টা করবে, আমি একটা অশুদ্ধ দণ্ড নিলাম, এটা একটা অশুদ্ধ দণ্ড, আর ধরে নাও এই ডট ডট দেখাচ্ছে এগুলো হচ্ছে অশুদ্ধি। তাহলে এই ডট ডট পার্টিকেলগুলো হচ্ছে অশুদ্ধি। এবার কি করব, ধাতুটাকে একটা এরকম ধাতুটাকে একটা এরকম রিংয়ের মধ্যে দিয়ে চালাবো, না রিংটাকে এধার থেকে এধারে নিয়ে যাব। রিংটাকে অত্যন্ত উত্তপ্ত করা হয়। নীতিটা হচ্ছে এখানে এরকমই যে যখনই রিংটা যাচ্ছে ধাতুর কাছে, ধাতুর সেই অংশটা গলিত হচ্ছে আর রিংটা আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। এবার দেখা যায় যে অশুদ্ধি যেগুলো আছে সেগুলো গলিত ধাতুতে অধিকদ্রাব্য, গলিত ধাতুতে দ্রবীভূত হয়। তারপরে আমি রিংটা যেমন যেমন এগিয়ে নিয়ে যাচ্ছি, ধাতুটা সেই অংশটা গলে যাচ্ছে, ধাতুটা গলে যাওয়ার সঙ্গে সঙ্গে অশুদ্ধিগুলো গলিত মিশ্রণে চলে আসলো। এবার আমি রিংটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছি, এগিয়ে নিয়ে যাওয়ার ফলে কী হচ্ছে, ধাতুর পিছনের অংশটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ভালো করে বুঝো, পিছনের অংশটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আবার তার ঠিক আগের অংশটা, ধরো এই অংশটা ছিল গলিত অবস্থায়, এরপরে এই অংশটা গলিত হয়েছে। তাহলে এই অংশটা যখনই গলিত হচ্ছে তখন এই অশুদ্ধিগুলো দেখা যাচ্ছে
সেই গলিত অংশের মধ্যে গিয়ে আবার জমা হচ্ছে। তাহলে এইখানটা থেকে অশুদ্ধিগুলো কিন্তু সামনে চলে আসবে। আবার রিংটা ধরো এরকম জায়গায় চলে এসছে, তখন কি হচ্ছে, অশুদ্ধিগুলো আবার গলিত ধাতুর মধ্যে দ্রবীভূত হচ্ছে। তাহলে আবার এখান থেকে অশুদ্ধিগুলো সব এইটার উপরে গিয়ে জমা হয়ে গেল। এই করে করে যত আমি রিংটাকে এগিয়ে নিয়ে যাবো, আস্তে আস্তে অশুদ্ধিগুলো সামনের দিকে এগিয়ে চলে আসবে এবং শেষে একবারে একটা প্রান্তে এসে সব অশুদ্ধি সঞ্চিত হবে। তাহলে গোটা ধাতুটা থেকে অশুদ্ধিগুলো এগিয়ে এগিয়ে সামনের দিকে চলে গেল। শেষ বেলায় কী করবো, ধাতুর একটু কেটে বাদ দেবো, ধাতু এটা কেটে বাদ দিয়ে দেবো। তাহলে এইটুকুর মধ্যে অশুদ্ধি থেকে গেল, বাকি ধাতুটা আমার সম্পূর্ণ বিশুদ্ধ হয়ে যাচ্ছে, অতি বিশুদ্ধ হয়ে যাচ্ছে। তাহলে এই প্রক্রিয়াকে ওরা বলছি কি জোন রিফাইনিং পদ্ধতি। তাহলে জোন রিফাইনিং পদ্ধতিতে আমরা কি বলছি, একটা অশুদ্ধ ধাতুকে একটা চলমান হিটারের সাহায্যে বিশুদ্ধিকরণ করা হচ্ছে। নীতিটা এখানে এটাই যে এখানে যে অশুদ্ধিগুলো থাকছে, সেই অশুদ্ধিগুলোর যে দ্রাব্যতা সেটা কঠিন ধাতুর তুলনায় তরল ধাতুতে বেশি। তার ফলে কী হচ্ছে, যেমন যেমন হিটারটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই অংশটা যেমন যেমন লিকুইফাইড হচ্ছে, সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে অশুদ্ধিগুলো ওই গলিত অংশে চলে যাচ্ছে, আর পেছনের অংশটা আস্তে 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 বিশুদ্ধ হচ্ছে। দিয়ে শেষ প্রান্তে যখন একেবারে পৌঁছে যাচ্ছে হিটারটা, শেষ প্রান্তটাকে আমরা কেটে বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে যখন আমরা ধাতুকে পরিশোধন করছি, তখন এটাকে বলা হচ্ছে জোন পরিশোধন। নেক্সট দেখো, আমাদের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে বাষ্প দশা পরিশোধন। বাষ্প দশা পরিশোধন। তা বাষ্প দশা পরিশোধন, এখানে নীতিটা হচ্ছে এরকম যে আমি একটা অশুদ্ধ ধাতু নেব, যে অশুদ্ধ ধাতুটাকে নির্দিষ্ট কোনো বিকারকের সঙ্গে বিক্রিয়া করাবো, দিয়ে সেটাকে নিম্ন উষ্ণতায় সেই যৌগটা বাষ্পীভূত হয়ে যাবে। পরবর্তীতে সেই বাষ্পীভূত যে যৌগটা পাওয়া গেল, সেটাকে আমরা আরও অধিক উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করব, দিয়ে সেখান থেকে ধাতুটাকে সংগ্রহ করব। তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা বলছি কি তোমার বাষ্প দশা পরিশোধন। কথাটা বুঝতে পারলে কি বললাম, যে ধাতুটার সঙ্গে এমন নির্দিষ্ট বিকারকের বিক্রিয়া করাচ্ছি যাতে ধাতুটা ওই বিকারকের সঙ্গে বিক্রিয়ায় নিম্ন উষ্ণতাতেই বাষ্পীভূত হয়ে যায়। পরবর্তীতে ওই বাষ্পীভূত অংশটা থেকে ধাতুটাকে নিষ্কাশন করার জন্য সেটাকে আরও উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করব, তার ফলে যৌগটা ভেঙে যাবে। যৌগটা ভেঙে গিয়ে তখন দেখা যাবে যে ধাতুটা কঠিন অবস্থায় সঞ্চিত হচ্ছে। আসলে ধাতুটার গলনাঙ্ক বেশি, কিন্তু পার্টিকুলার যে যৌগটা তৈরি হচ্ছে নির্দিষ্ট বিকারকের সঙ্গে বিক্রিয়া করে, সেই যৌগটার তোমার যে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক সেটা কম ওই যৌগটা, তার জন্য সেই যৌগটা বাষ্পীভূত হয়ে যাচ্ছে। এবার ওটাকে যখন আমি হিট করছি, তখন দেখা যাচ্ছে কি বাষ্পটা থেকে মানে ওই যৌগটা থেকে সহজেই ধাতুটা পৃথক হয়ে যাচ্ছে। তাহলে এই প্রক্রিয়াকে আমরা বলবো বাষ্প দশা পরিশোধন। তা এখানে আমাদের একটা পদ্ধতি আছে যেটাকে বলা হয় মন্ড পদ্ধতি। মন্ড পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা নিকেল সংগ্রহ করতে পারি বা নিকেলের শুদ্ধিকরণ হয়। তাহলে একটা নিকেল সলিড কিন্তু অশুদ্ধ, এর সঙ্গে কার্বন মনোক্সাইডের বিক্রিয়া করলে নিকেল টেট্রাকার্বনিল বলে একটা যৌগ উৎপন্ন হচ্ছে। নিকেল টেট্রাকার্বনিল। পরবর্তীতে এটাকে মোটামুটি 300 থেকে তোমার 350 কেলভিন উষ্ণতায় উত্তপ্ত করলে বিক্রিয়াটা হচ্ছে এবং এর ফলে এটা একটা উদ্বায়ী পদার্থে পরিণত হচ্ছে। এবার এইটাকে এর থেকেও বেশি উষ্ণতা
এর থেকেও বেশি উষ্ণতা, ধরো 450 কেলভিন থেকে 470 কেলভিন উষ্ণতা উত্তপ্ত করলে পুনরায় নিকেল এবং কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয়ে যাচ্ছে, নিকেল এবং কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। তাহলে এই যে পদ্ধতি বলছি, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে মন্ড পদ্ধতি। তাহলে মন্ড পদ্ধতির সাহায্যে আমরা নিকেল ধাতুর শুদ্ধিকরণ করতে পারছি। তাহলে নিকেলের সঙ্গে কার্বন মনোক্সাইডের বিক্রিয়া ঘটানো হচ্ছে একটা নির্দিষ্ট উষ্ণতায়, 300 কেলভিন, খুব বেশি নয়, 27 ডিগ্রি সেলসিয়াস মতো। তার ফলে কী হচ্ছে, নিম্ন উষ্ণতাতেই নিকেল কার্বনিল যৌগটা বাষ্পীভূত হয়ে যাচ্ছে। তাকে আরেকটু বেশি উষ্ণতা 450 কেলভিন, মানে কত হবে, ওই 150 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হবে। তাহলে সেই উষ্ণতায় 150-200 হবে। তা সেই উষ্ণতায় দেখা যাচ্ছে কি ওই যৌগটাও ভেঙে যাচ্ছে, দিয়ে নিকেলটা পুনরায় কঠিন অবস্থায় পাওয়া যায়। তাহলে নিকেলের গলনাঙ্ক তার 27 ডিগ্রি নয়, এটা ধাতু অনেক বেশি, কিন্তু পার্টিকুলার ওই যৌগটা নিম্ন উষ্ণতায় বাষ্পীভূত হচ্ছে। আর একটা পদ্ধতি আছে দেখো, সেটাকে বলা হচ্ছে ভ্যান আর্কেল পদ্ধতি। ওই বাষ্পদশা পরিশোধনের মধ্যে আর একটা নীতি হচ্ছে ভ্যান আর্কেল পদ্ধতি। এটার সাহায্যে আমরা জার্কোনিয়াম এবং টাইটেনিয়াম এই ধাতুগুলোকে সংগ্রহ করি, জার্কোনিয়াম, টাইটেনিয়াম। তাহলে জার্কোনিয়াম যেটা সলিড নিলাম, তার সঙ্গে I2 তো লিকুইড স্টেটে থাকে, এই I2 সলিড স্টেটে থাকে, সলিড নিলাম। তাহলে জেডার প্লাস 2I2 দিয়ে তৈরি হবে জেডার I4, জার্কোনিয়াম টেট্রা আয়োডাইড। এটা মোটামুটি দেখা যায় কত হবে, 600 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, 600 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে এটা হবে। তারপরে এটাকে আরও উচ্চ উষ্ণতায় যখন আবার হিট করা হবে, তখন জার্কোনিয়াম এবং আয়োডিন পুনরায় পৃথক হয়ে গেল। তাহলে জার্কোনিয়াম এবং আয়োডিন পৃথক হয়ে গেল। এখানে উষ্ণতাটা আরেকটু বেশি, 600 থেকে মোটামুটি ধরো 1700 থেকে 1800 ডিগ্রি সেলসিয়াস। এই উষ্ণতা যখন উত্তপ্ত করা হচ্ছে, তখন জার্কোনিয়াম আয়োডাইড যৌগটা ভেঙে গিয়ে জার্কোনিয়াম ধাতুটা পাওয়া যাচ্ছে। একই রকমভাবে যদি আমরা টাইটেনিয়াম নিই, টাইটেনিয়াম সলিড, তার সঙ্গেও আয়োডিনের বিক্রিয়ায় TiI4 গঠিত হবে। এই TiI4 তাহলে গ্যাসীয় অবস্থায় চলে গেল। এটা মোটামুটি 250 ডিগ্রি সেলসিয়াসে হয়। এবার এটাকে আরেকটু বেশি উত্তপ্ত করতে হবে, তখন আবার Ti আর I2 তে কনভার্ট হয়ে যাবে। এটা মোটামুটি ধরো 1420 থেকে 1450 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এই বিক্রিয়াটা করতে দেখা যাবে। তাহলে এইভাবে আমরা যখন ধাতুর পরিশোধন করছি, সেই পদ্ধতিকে বলা হচ্ছে ভ্যান আর্কেল পদ্ধতি। তাহলে এই হচ্ছে আমার ধাতুর পরিশোধনের কতগুলো পদ্ধতি, এই পদ্ধতিগুলো একটু মনে রাখবে। এছাড়াও তোমাদের ক্রোমাটোগ্রাফির টেকনিক আছে, সেই ক্রোমাটোগ্রাফি টেকনিক তোমরা ক্লাস 11-এ পড়েছো, ক্লাস 11-এ তোমরা আলোচনা করেছো। তার জন্য এখন আর ক্রোমাটোগ্রাফি আমি আলোচনা ডিটেলস যাচ্ছি না, 11-এর বই থেকে দেখে নেবে বা 12-এর বইও তোমরা পেয়ে যাবে। তা ক্রোমাটোগ্রাফির টেকনিক বিভিন্ন পদ্ধতি আছে, তার মধ্যে কলম ক্রোমাটোগ্রাফি ক্লাস 11-এ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, এই কলম ক্রোমাটোগ্রাফি করা হয়। এছাড়াও তোমরা এই ধাতুর ক্ষেত্রে কিছু সংকর ধাতুর নাম মনে রাখবে। সংকর ধাতু তোমরা যেরকম ক্লাস 10-এ পড়েছিলে, বিভিন্ন সংকর ধাতু, কাঁসা, পিতল, ডুরালুমিন, ব্রোঞ্জ, এই সমস্ত ধাতুগুলো, সংকর ধাতুগুলোর উপাদান, তাদের ব্যবহার, তাদের উপাদানগুলোর মধ্যে কোনটার পার্সেন্টেজ বেশি, হ্যাঁ, এই জাতীয় প্রশ্ন পরীক্ষায় আসতে পারে শর্ট কোশ্চেন হিসেবে। এগুলো নতুন করে আমি আলোচনায় যাচ্ছি না, ক্লাস 10-এর বই পড়তে পারো, 12-এর বইও পাবে। বিভিন্ন সংকর ধাতুর নাম, উপাদান, ব্যবহার, এই সমস্তগুলো এখান থেকে পড়ে নেবে। তাহলে আমাদের এই ধাতু এই চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়ে গেল।